সব ব্যাপারে সরকারের তো দায়িত্ব আছে, সরকার দায়িত্ব পালন করবে, এটা আমরা আশা করি। কিন্তু একটা কথা সবাইকে বুঝতে হবে যে নরেন্দ্র মোদী বা রাজনাথ সিং আমার আপনাদের মতো রাম শ্যাম যদুমতু নয়। তারা কি করবে তারা বলতেও পারে না, তারা যা পদক্ষেপ নেবে সেটা গোপনই রাখতে হবে। এই ব্যাপারে আমরা যদি পরামর্শ দিতে যাই তাহলে সেটা বোকামি হবে, এবং তাদের উপর চাপ সৃষ্টি করতে যাও এটা হবে নির্বুদ্ধিতার সামিল। এইটুকু সবাই মাথায় রাখবেন, এটুকু আমি আশা করি। কারণ হচ্ছে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, এদের মুখ খোলা মানে সেটা অনেক বড় বার্তা চলে যাবে। তারা মুখও খুলতে পারবেন না। যদি কিছু পদক্ষেপ নিতে হয় নিশ্চয়ই সরকার বিরোধীদের সঙ্গে সহমত হয়ে পদক্ষেপ নেবেন, যেটা 1971 সালে করেছিলেন ইন্দিরা গান্ধী। কিভাবে আমরা এই জঙ্গি হানা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, কি করে বাংলাদেশের ওখান থেকে অনুপ্রবেশ আমরা বন্ধ করতে পারবো, কি করে আমরা ঠিক করবো যে আমার বাংলা সুরক্ষিত হবে, সেটা কিন্তু দুজনকে একসাথে করতে হবে। এখানে যদি মনে হয় যে না কেন্দ্র সরকারের থেকে আমি বড় আর কেন্দ্র সরকার মনে করে রাজ্যের কথা শুনবো না, সেটা করলে কিন্তু আমাদের বিপদ দোরগড়ায় করানো আছে। তাই সরকারকে আগে ঠিক করতে হবে, দুটো সরকারকে, কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবে এর পদক্ষেপ নিক, এইটুখানি আশা করব পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং ভারতবাসী হিসাবে। একদিকে যখন বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে একটি দোলাচল চলছে, বাংলাদেশে যখন অস্থির পরিস্থিতি, ঠিক সে সময় এমন কিছু তথ্য সামনে আসছে যা সত্যি চক্ষু চড়গাছ করবার মতো। তার কারণ আপনারা ইতিমধ্যেই সারাদিন ধরে ট্রাইব টিভি বাংলার পর্দায় একটি খবরের দিকে নিশ্চয়ই ফোকাস করেছেন। আমরাও আজ সেই খবরের দিকেই ফোকাস করব, আগামী 1 ঘন্টা সেই বিষয় নিয়ে আলোচনাও করব। মূলত যে বিষয়টি হচ্ছে তা হলো পাসপোর্ট দিয়ে 2 থেকে 3 লক্ষ টাকা দিয়ে পাসপোর্ট নিয়ে নেওয়া যাচ্ছে এবং ভারতীয় হয়ে যাওয়া যাচ্ছে। আচ্ছা, নেপথ্যে ঠিক কী কারণ থাকতে পারে? কেন হঠাৎ পাসপোর্টের এই কেনা বেচা চলছে? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আজ এই বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে ঠিক আগামী 1 ঘন্টায়। আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ঠিক এই পাসপোর্ট দিয়ে কি করবার চেষ্টা করছেন তারা, যারা এই পাসপোর্ট নিচ্ছেন কিংবা যারা এই পাসপোর্ট বিক্রি করছেন। তার কারণ আপনারা জানেন বাংলাদেশে ইতিমধ্যেই অনেকজন জঙ্গি, বিশেষ করে 270 জন, আমি যদি একটু প্যারামিটারটা সেট করবার চেষ্টা করি, 270 জন জঙ্গি ইতিমধ্যেই জেল থেকে বেরিয়ে গিয়েছেন। তারা কোথায় গিয়েছেন, কোথায় তাদের হদিশ পাওয়া যাবে, এখনও পর্যন্ত সে বিষয়ে অজানা সূত্র। আমরা এই বিষয় নিয়েই বোঝবার চেষ্টা করব যে আদতেও এই 270 জন জঙ্গি কোথায় গেলেন এবং তাদের এই পাসপোর্টের সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা। কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি এই পাসপোর্ট নিয়ে। আদতেও ঠিক কী কী ঘটনা সামনে আসতে পারে কিংবা এই পাসপোর্ট কত টাকায় বিক্রি হচ্ছে। ফলো করি নাও পাসপোর্ট। দেখুন, জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য সামগ্রীও। বাংলাদেশে অশান্তির আবহেই পাসপোর্ট জালিয়াতিতে এটা 5ম গ্রেফতারি। ধৃতের নাম দীপঙ্কর দাস। তার কাছ থেকে প্রচুর জাল নথি উদ্ধার হয়েছে। নথি তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও এসবিআই এবং ইন্ডিয়ান ব্যাংকের সিল, 36টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হরিদেবপুর এলাকায় একটি বাড়ির হদিশ মেলে, যেখানে জাল নথি তৈরির কাজ চলত। সেখানেও হানা দেয় বাহিনী। উদ্ধার হয় প্রচুর নথি। টাকা বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাসের তুরুপের তাস ছিলেন এই দীপঙ্কর। জাল নথি তৈরির দিকটা পুরোটাই দেখভাল করত সে। পেশায় ডাকঘরের অস্থায়ী কর্মী দীপঙ্কর উচ্চশিক্ষিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। জাল নথি তৈরির পাশাপাশি ডাকঘর থেকে জাল পাসপোর্টগুলিও সংগ্রহ করত সে। তাকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছে তদন্তকারীরা। বাংলাদেশ থেকে ভারত তথা বাংলায় অনুপ্রবেশের অভিযোগ আছে বরাবর। হাসিনা সরকারের পতনের পর অনেক জঙ্গিদের মুক্তি দিয়েছে ইউনূস সরকার। বহু জঙ্গি জেল থেকে পালিয়েছে বলেও খবর। এই অবস্থায় বাংলাদেশে চলছে হিন্দু নির্যাতন। বহু নির্যাতিত মানুষ ওপার বাংলা থেকে এপারে চলে আসতে চাইছে। এই সুযোগ নিয়ে জঙ্গিরাও ভারতে ঢোকার চেষ্টা করতে পারে। সেখানে জাল পাসপোর্ট হতে পারে তাদের হাতিয়ার। ফলে জাল পাসপোর্টের এই ঘটনার খবর জানাজানি হতেই উদ্বেগ বেড়েছে দেশ, রাজ্য তথা প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। না, উদ্বেগটা কলকাতা 4 দিন দখল করে নেব এটা নিয়ে নয়। এটা অত্যন্ত হাস্যকর এবং হাসির রসদ হয়, কিন্তু টেনশন এবং উদ্বেগ বাড়ে ঠিক এ জায়গা থেকে যখন ভারত থেকে 2 থেকে 3 লক্ষ টাকায়
এই পাসপোর্ট বিক্রি হয়ে যায়। উদ্বেগ এ জায়গাতে প্রশ্ন উঠে সেই জঙ্গি গোষ্ঠীদের নিয়ে যারা হঠাৎ করেই জামিনের মতো অবস্থায় চলে যান, মুক্তি পেয়ে যান, এবং তারা কোথায় গেলেন, কোথায় তাদের হদিশ পাওয়া যাবে, যখন সেই প্রশ্নের কোনো সূত্র পাওয়া যায় না তখনই প্রশ্নগুলো ওঠে ঠিক এই পাসপোর্ট এবং এই জঙ্গির মধ্যে কি কোনো লিঙ্ক রয়েছে? প্রশ্ন তো উঠবেই, এবং প্রশ্ন উঠবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও, প্রশ্ন উঠবে সীমান্তবর্তী জায়গায় যারা গার্ড দিচ্ছেন তাদের দিকেও। এই যাবতীয় প্রশ্ন নিয়ে আসবো, কিন্তু তার আগে আলোচনা পর্বে আসবার আগে পরিচয় পর্ব সারবো। যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন, আমাদের সঙ্গে অনলাইনে জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক, জুড়ে রয়েছেন মাননীয় পার্থ ধর, রাজনৈতিক বিশ্লেষক, জুড়ে রয়েছেন মাননীয়া বুলবুলি মাঝি, বিজেপি সমর্থক। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে তৃণমূল সমর্থকও জুড়বে, কিন্তু তার আগে আমি প্রথম জানবার চেষ্টা করব, সরাসরি বুলবুল ম্যাডামের কাছে আসবার চেষ্টা করব। বুলবুলি ম্যাম, আপনি বলছেন, মানে বিশেষ করে বিজেপি সমর্থকেরা বারবার করে বলা হচ্ছে যে সীমান্তে কেন্দ্র ঠিকই কাজ করছে। আচ্ছা, যদি সত্যিই কাজ করে থাকে, সীমান্তবর্তী এলাকা থেকে নিশ্চয়ই তো তারা এই সব অনুপ্রবেশকারীরা ঢুকছে, তারা পাসপোর্টও পেয়ে যাচ্ছে, আপনাদের কাছে কোনো নথি নেই? সকলকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। যেটা বলছেন একদম একদম ঠিক কথা, যে এই যে বর্ডার পার করছে সেখানে যারা দায়িত্ব রয়েছে তাদের তাহলে দায়িত্ব, মানে তারা যে কাজটা করছে সেখানে তো কোথাও গাফিলতি রয়েছে, না হলে তারা পাসপোর্ট নিয়ে এখানে আসছে কি করে? আর এই বাংলায় দেখুন, যিনি বসে রয়েছেন সর্বশীর্ষে, তিনি তো চাইছেনই যে এই বাংলা আগামী দিনে বাংলাদেশ হোক। আর যেভাবে বাংলাদেশে আজকে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আজ পশ্চিমবঙ্গে বসে আমরা ভীত সন্ত্রস্ত। শুধু ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হিসাবে নয়, পশ্চিমবঙ্গবাসী হিসাবে আজ আমরা ভীত সন্ত্রস্ত। কারণ যেভাবে এখানে বাংলাদেশিদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে, এটা কি আমার বাংলার পুলিশ মন্ত্রী কি জানেন না? না পুলিশ প্রশাসনের কাছে মানে এর কিছু নেই? বা তারা যখন এসে থাকছে তারা কি করে এখানে ডেরা গেড়ছে? মানে আমরা তো দেখতে পাচ্ছি যে কলকাতার বহুবার সন্ত্রাস হামলা হচ্ছে, সেটাতে তো আমার এই বাংলার মাননীয়া কি করছেন, এটা আমার প্রশ্ন। কারণ আমরা বরাবর চেয়েছি যে মাননীয়া বলেছেন বাংলা নিজের মেয়েকে চায়, তো মানুষ বাংলার মেয়েকে চেয়েছে, কিন্তু বাঙালিদেরকেই এই পশ্চিম বাংলা থেকে মানে বাংলাদেরকেই সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আমরা কদিন আগেই দেখলাম না, আমাদের কলকাতার মেয়র একটা সুন্দর বক্তব্য রেখেছেন, এর প্রতিবাদ হয়তো সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বা টিভিতে দু একটা জায়গায় দেখাচ্ছে যে আমরা ধিক্কার জানাচ্ছি দলের তরফ থেকে, কিন্তু এটাই কি শেষ? মানে তার বিচার এইটুখানিতেই শেষ? তিনি তো কদিন আগেও বলেছিলেন যে বাংলাকে আমি মিনি পাকিস্তান বানাবো। আজকে আমি আপনাকে অনেকক্ষণই বলতে দিলাম, আমি একটু জানবার চেষ্টা করলাম যে আপনাদের কোনো আত্ম উপলব্ধি রয়েছে কিনা। আমি প্রশ্ন করেছিলাম সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় না শুনে নিন প্লিজ, কেন্দ্রীয় টিম থাকে, আপনি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের দিকে দোষ দেওয়া শুরু করলেন। আপনাদের দিকটা কখনো দেখেছেন কি? আমি সেটা জানার চেষ্টা করছি। আমি প্রথমে বলার শুরুতেই কিন্তু আমি বললাম যে গাফিলতি তো অবশ্যই রয়েছে, না হলে এখানে আসতে কেন্দ্রের রয়েছে, কেন্দ্রের রয়েছে তো, আমি কিন্তু কেন্দ্রের রয়েছে তো বুলবুলি ম্যাম, কেন্দ্রের রয়েছে তো। আমি কি বললাম গাফিলতির কথা? কিন্তু আমি বলছি যে গাফিলতি অবশ্যই রয়েছে, কেন্দ্রের তো সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, তাদেরকে সতর্ক হতে হবে যে যেন ওপার বাংলার মানুষ এপার বাংলায় কোনোভাবে ঢুকে নির্যাতন না করতে পারে হিন্দুদের ওপর। এটা কেন্দ্র দেখবে না রাজ্য দেখবে? এটা যারা দায়িত্বে প্রাপ্ত রয়েছে, এটা তাদের গাফিলতি অবশ্যই রয়েছে, না হলে ওখান থেকে আসছে কিভাবে? তো সেই দিকে আরো নজর দিতে হবে। আমি কিন্তু কোনো দলের পক্ষ থেকে হিসেবে বলছি না, আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে বারবার বলছি যে আমার বাংলা কিন্তু সুরক্ষিত নয়, আর এই সুরক্ষিত নয় তাকে অসুরক্ষিত করছে কিন্তু এই বাংলায় যারা বসে আছে, যারা সাংবিধানিক পদে বসে রয়েছে তারা করছে। তো তাদের দায়িত্বটাও তো রয়েছে, সেটার কথাই আমি তুলেছি। আমি কিন্তু বলিনি যে আমার দলের আমার কোনো দোষ নেই, দোষটা পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের, এটা কিন্তু আমি একবারও বলিনি। বুঝতে পেরেছি। আমি সরাসরি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, আপনি শুনতে পেলেন বুলবুল ম্যাম কি বলছেন। তিনি বলছেন যে কেন্দ্রের দোষ থাকতে পারে, কিন্তু রাজ্যের দিকে একটু বোধহয় বলটা ঠেলে দেওয়ার চেষ্টা করলেন। রতনবাবু, শুভ সন্ধ্যা জানাই। হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা, বলুন। হ্যাঁ, বলছিলাম যে বুলবুল ম্যাম যেটা বললেন, দেখুন দায় তো কেউ এড়াতে পারে না, যেরকম রাজ্যেরও দায় আছে পাশাপাশি কেন্দ্রের দায় আছে। কারণ ধরুন বর্ডার কারা পাহারা দেয়? কেন্দ্রের যে জওয়ান আছে, যারা বিএসএফ, আমাদের যারা বিএসএফ আছে, তারা কিন্তু বর্ডারটাকে
আহ, তারা দেখাশোনা করে যেন বহিঃশত্রু যেন ভারতবর্ষে না ঢুকে যায়। কিন্তু এখানে যেহেতু পাসপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে অঞ্জন দা, আপনি এই পশ্চিমবাংলায় আপনি পাসপোর্ট জালিয়াতি ধরা পড়েছে, আপনি নাম বললেন যে দীপঙ্কর বিশ্বাসের সাথে যুক্ত। পশ্চিমবাংলায় জালিয়াতির একটা স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে। আপনি যখন এখানে কি পাবেন না, এখানে জাল টাকা পাবেন, ড্রাগ পাবেন, অস্ত্র পাবেন, হ্যাঁ এখানে সব পাবেন। পশ্চিমবাংলা একটা হচ্ছে স্বর্গরাজ্য জালিয়াতি, সেখানে পাসপোর্ট জালিয়াতি হবে, এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আজকে বিষয়টা হচ্ছে যে দেখুন এই জালিয়াতির ফলে যে আমাদের দেশের কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে এটা কল্পনা করা যায় না। কারণ এরই মধ্যে পাকিস্তানকে পাকিস্তানকে ঢালাও ছাড় দিয়ে দিচ্ছে বাংলাদেশ, যে আপনারা সহজেই তারা পাসপোর্ট করে বাংলাদেশে আসতে পারবে, ভিসা পাসপোর্ট আপনার বাংলাদেশ থেকেও তারা সহজে পাকিস্তানে যেতে পারবে, চীনে তারা সহজেই যেতে পারবে। তাদের যে নিয়ম কানুন গুলো যেগুলো ছিল যে এর বেশি তারা পাসপোর্ট দিতে পারবে না পাকিস্তানকে বা চীনকে, কিন্তু তারা কিন্তু সেটাকে সহজ করে দিয়েছে। এর মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণ পাওয়া যাচ্ছে যে যারা যারা উগ্রপন্থী কার্যকলাপ, যারা মৌলবাদী কার্যকলাপ ভারতকে ধ্বংস করার চেষ্টা করে যারা, তারা কিন্তু পাকিস্তানের রাস্তা দিয়ে আর ঢুকতে তারা পারছে না। কারণ আমাদের যে বিএসএফ ফোর্স আছে, যা কেন্দ্র বাহিনী আছে, তারা কিন্তু পাকিস্তানের কাশ্মীরকে তারা রক্তাক্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না। তারা তখন চেষ্টা করবে যে ভারতবর্ষের যে অন্য যে রাস্তাটা, যেটা বাংলাদেশে প্রায় 2000-এর উপরে কিলোমিটার আপনার যেখানে কাঁটাতারের গাড়া দেওয়ার কথা ছিল, সেখানে প্রায় 1000 কোনো রকম কাঁটাতারের গাড়া নেই। এই সুযোগটা কিন্তু তারা নিতে চলেছে। তো আগামী দিনে কিন্তু ভারতবর্ষে যদি এখনই এই যে জালিয়াতি যেগুলো হচ্ছে, কে বলতে পারবে যে কোন জঙ্গি তারা 2 নম্বরই করে পাসপোর্ট করে না, আমারও প্রশ্ন ঠিক এই জায়গাতেই, একেবারে রতনবাবু আপনি যেটা বলছেন এই জায়গাতেই আমাদেরও যথেষ্ট সন্দেহ রয়েছে। আর ঠিক এই সন্দেহের অবকাশ না রেখে আমি একটু নীলোৎপলবাবুর কাছে চলে যাবো। নীলোৎপলবাবু এর মধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন, তৃণমূল সমর্থক। নীলোৎপলবাবু, সরাসরি স্পেসিফিক্যালি আপনার কাছে প্রশ্ন এবং উত্তর জানবার চেষ্টা করব। এইভাবে যে বারবার করে পাসপোর্ট বিক্রি হচ্ছে, আমরা জানি না, আপনিও হয়তো জানেন না, পাসপোর্ট নিশ্চয়ই হঠাৎ করে বিক্রি হয়ে যাচ্ছে এমনটা নয়, দীর্ঘদিন ধরে যাচ্ছে এই পাসপোর্ট, এবং এর রুট অনেকটা গভীর হতে পারে। আপনাদের কাছে কোনো খবর ছিল না, পুলিশ প্রশাসন কিচ্ছু জানতেন না, সব কিছুই তো ভেরিফাইড হয়ে হয়। নমস্কার। নমস্কার অঞ্জনবাবু, শুভ সন্ধ্যা। উপস্থিত শুভ বিভিন্ন সন্ধ্যা। যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রত্যেককে শুভ সন্ধ্যা, এবং যে সকল দর্শকরা আজকে দেখছেন আজকের এই অনুষ্ঠান, প্রত্যেকে অন্তঃস্থল থেকে শুভ সন্ধ্যা জানাই। হ্যাঁ, দেখুন, প্রথমেই ব্যক্তিগতভাবে যদি আমি এক কথায় বলি, আমি ব্যক্তিগতভাবে প্রচন্ডভাবে উদ্বেগ প্রকাশ করছি। কেননা আজকে দেশের ভিতরে আমাদের পড়শি দেশের এই উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে পাসপোর্ট জালিয়াতি হোক বা বিভিন্ন মাধ্যমে আজকে অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশ যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনার বাইরে। আজকে আমার রাজ্য হোক বা আজকে দেখলাম যে বিএসএফ এর যিনি ডিজি রয়েছেন, দক্ষিণবঙ্গের যিনি দায়িত্বে রয়েছেন, উনি বলছেন শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা এবং বাংলাদেশ লাগোয়া যে সকল রাজ্য এবং জেলাগুলো রয়েছে, সেখানে এই পাসপোর্ট দুর্নীতি, ডকুমেন্টস দুর্নীতি, নানান কিছু হচ্ছে, অবাধে হচ্ছে। আজকে টোটালটা রাজ্যের উপর চাপিয়ে দিলেই হবে না। আজকে এই পাসপোর্টের বিষয় একটি কেন্দ্রীয় ইস্যু, সেই কেন্দ্রীয় ইস্যু তারা চরমভাবে ব্যর্থ। যে আজকে পাসপোর্টের মতন আজকে ভারতবর্ষের যে মূল হাতিয়ার ডকুমেন্টসের দিক থেকে যে পাসপোর্ট আজকে জালিয়াতি হয়ে যাচ্ছে, আজকে সেটা রুখতে ব্যর্থ। অতএব আসবো, কোন কাটি শেষ করতে দিন, আমি যা সবে ঢুকেছি তো, আরো অনেক আলোচনা বুলবুলি ম্যাম আসবো আপনার কাছেও। যেটা বলছিলাম, এখন প্রথমত বিষয় হলো দুটো, একটা হলো সরাসরি জাল পাসপোর্ট, আর একটা হলো ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট অফিসে নথি ভেরিফিকেশন করিয়ে বাই পুলিশ ভেরিফিকেশনের মধ্যে দিয়ে পাসপোর্ট তৈরি করা। তখন কিন্তু পাসপোর্টটা জালি এ ধরনের থাকছে না। যদি পাসপোর্টটাই জালি হয়, তাহলে ভারতবর্ষের বুকে আমি মনে করি আজকে কেন্দ্রের ব্যর্থতা। আজকে ভালো কিছু মেশিন ব্যবহার করা হোক যেন ভুয়ো পাসপোর্টটা আজকে চিহ্নিত করতে পারে। আমি দেখছিলাম যে বিএসএফ এর যিনি ডিজি রয়েছেন, উনি নানান ধরনের বলছিলেন যে অনেক ধরনের ত্রিস্তরীয় ব্যবস্থা করা হবে, যার মধ্য দিয়ে আমরা ভুয়ো পাসপোর্ট যে সকল রয়েছে তা আমরা চয়ন করতে পারবো। এবং যদি বলি যে ডকুমেন্টস ভুয়ো না, তারপরে পাসপোর্ট অফিসে ডকুমেন্ট জমা দিয়ে তার পরবর্তীকালে পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে পাসপোর্ট হয়ে আসে, সেখানে বলতে গেলে আজকে ভারতবর্ষের বুকে ভুয়ো আধার কার্ড বানিয়ে ফেলছে, প্যান কার্ড বানিয়ে বলছে। আজকে কেন্দ্র কি করছে?
আজকে এটা কেন্দ্রের চরম ব্যর্থতা, সেটা মাথা পেতে নিতেই হবে। মেনে সেখানে নিচ্ছি। পাসপোর্ট অফিসগুলোতে নিরোৎপল বাবু সেখানে passport মেনে নিচ্ছি, আপনার কথা একেবারে মেনে নিলাম, কেন্দ্রের ব্যর্থতা, কিন্তু বিশ্বাস করুন, অফিসগুলোতে বিশ্বাস করুন স্ট্যাটিস্টিক্স যা বলছে, নিরোৎপল বাবু, please, বুঝতে পেরেছি, ঠিক বলেছেন, আমি মেনে নিচ্ছি। এবং আমাদের প্যানেল ডিসকাশনের শুরুতেই আমি সেই জন্য বিজেপির সমর্থকের কাছেই গিয়েছিলাম, কেন্দ্রীয় নিরাপত্তা, কেন্দ্রীয় দায়িত্ব তো অবশ্যই থাকবে, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে এই পাসপোর্ট বিক্রি এবং কেনা বেচা সব থেকে বেশি যে রাজ্যে হচ্ছে তা এই বাংলা। দায়িত্ব কার ওপর বর্তায়? আপনাদের উপর বর্তায় না? সেটা কোন সমীক্ষায় উঠে এসেছে এখনো সেই বিষয়টা আমি জানি না, আমার কাছে অন্তত পরিষ্কার না। আমি বিএসএফ এর আধিকারিকদের মুখ থেকেই শুনেছি, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, আমাদের সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে হচ্ছে। গত কয়েক মাসে এমন স্ট্যাটিস্টিক্স আসছে সামনে যেখানে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিমাণে পাসপোর্ট কেনা বেচা চলছে এবং সীমান্তবর্তী এলাকায়। বলুন, বলুন। সর্বরাজ্য হচ্ছে এই পশ্চিমবাংলা, অন্যদা এখানে খালি পাসপোর্ট জালিয়াতি নয়, আপনি দেখুন একটার পর একটা কালো টাকা জালিয়াতি এখানে পাবেন, ড্রাগ পাবেন, ফেন্সিডিল পাবেন, অস্ত্র পাবেন। এখানে মানে জালিয়াতির একটা সর্বরাজ্য হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবাংলা। দাদা বলছিলেন যে পাসপোর্ট দেখার দায়িত্ব কেন্দ্র সরকারের ঠিকই আছে, পাশাপাশি এই যে যারা রাজ্যের দীপঙ্কর বিশ্বাস প্রতিবেদনে যেগুলো দেখালেন অঞ্জনদা, সেখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই চক্রের সাথে পশ্চিমবাংলার প্রচুর, এবং আপনি ভালো করে খোঁজ করলে পাবেন যে দেখবেন তৃণমূলের কেউ না কেউ এর সাথে যুক্ত আছে, কারণ যত দুর্নীতি যত কেলেঙ্কারি হয়েছে তার সাথে তৃণমূলের একটা লিঙ্ক আছেই। এটা আপনি একটু ভালো করে আপনারা মানে আপনারা সাংবাদিকতা করেন, দেখবেন আমার তো মনে হচ্ছে যে ঠিক আমরা এর সাথে রতনবাবু, এটা আমাদের কাজ নয় যে কে যুক্ত বা কে না যুক্ত, সেটা আমাদের দেখার কাজ নয়, এটা পুলিশের কাজ। আমি না রতনবাবু ঠিক এই জায়গাতে বুলবুলি ম্যাম আপনার কাছেও আসবো, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি এ বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কি বলছেন তিনি আপনাদের সামনে রাখছি, তারপর পার্থবাবুর কাছে আসবো, শুনুন। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে, যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আমি সরাসরি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, ঠিক মাস দুয়েক আগে কেন্দ্র থেকে সরাসরি বলা হলো যে সীমান্তবর্তী এলাকায় যারা যদি কোনো কারণে ভারতবর্ষে প্রবেশ করে তাদের সম্পূর্ণ নথি, তাদের যাবতীয় তথ্য সব কিছু অনুসন্ধান করতে হবে এবং ভ্যালিড কিনা সেটাও ভেরিফাইড করতে হবে। মাস দুয়েক আগে দেওয়া এই বার্তা আজকে এই পর্যায়ে এসে দাঁড়ালো যেখানে কেনা বেচা চলবে পাসপোর্টের। এটাই স্বাভাবিক। আজকে যে আমরা প্রথমেই বলি সবাই শুভ সন্ধ্যা দিয়ে শুরু করলেন, কিন্তু আগামী দিন যে শুভ থাকবে কি সেই ব্যাপারে কিন্তু ভাবলেন না একবারও কেউ, যে যার মতো রাজনীতির কথা বলে গেলেন। এর মধ্যে দাঁড়িয়ে, কারণ শীর্ষ নেতারাই তাই বলছেন, প্রত্যেকেও সেইভাবে চলছেন, কিন্তু বহুদিন পর ভাবুন অধীর চৌধুরীর মতো একজন নেতা আসল সত্য কথাটা বলে দিলেন। কি বললেন? পশ্চিমবঙ্গ বাঁচবে কি, দেশ বাঁচবে কি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এই বিপদের কথাটা যদি আমরা কেউ না বুঝি তাহলে কোনোদিন কিচ্ছু হবে না, এটা প্রথম বুঝতে হবে। কেন? যদি আজকে বলি যে প্রথমে বললে বিজেপির যিনি আছেন সমর্থক, তিনি তার দাবি পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে পোস্ট অফিসে যখন এই পাসপোর্টের ছাড়পত্র দেয়া হচ্ছে তখন পোস্ট অফিসগুলোর আধিকারিকরা, কর্মচারীরা কি করছে? অভিযোগ উঠছে সেখানে নাকি সব অস্থায়ী কর্মচারী বসে। কেন্দ্রের সরকার কেন অস্থায়ী কর্মচারী রেখেছে? তাহলে অস্থায়ী কর্মচারী থাকলে যা হওয়ার তাই হচ্ছে। আবার যদি উল্টো দিক দিয়ে আসি,
তৃণমূল সমর্থক কি বললেন, তিনি দাবি করলেন যে কেন্দ্রের সরকার দায়ী। কেন? পুলিশ ভেরিফিকেশন হয় না, ডিআইবি নেই, তারা কি করছে? পুলিশেও কি আজকে অস্থায়ী কর্মচারী ভিড় না? কিচ্ছু দেখতে হবে না। সঞ্জয় রায় উদাহরণ, সিভিল পুলিশ, এটা কোনো হতেই পারে না। তাহলে যারা অস্থায়ী তাদের কখনো দায়িত্ব থাকতে পারে না। তার যা পরিণতি তাই হচ্ছে। সঙ্গে তো আছে দুর্নীতির নেশা। তাহলে এই মুহূর্তে যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি ভারতকে বাঁচাতে হয়, তাহলে প্রথম হচ্ছে রাজনীতি ছেড়ে দেশটা বাঁচানোর কথা ভাবতে হবে। কিন্তু কেউ আমরা সে কথা ভাবি না। যেটা সংসদে হচ্ছে, আমাদের কলকাতায় হচ্ছে, বাংলাদেশে এত বড় ঘটনার পর হুমায়ুন কবির বলতে পারলেন বাবরি মসজিদ তৈরির কথা। নট অনলি দ্যাট, ফিরহাদ হাকিম, এত বড় ঘটনার পর ফিরহাদ হাকিম কলকাতার মেয়র এই সময়ে এই আবহে এই ধরনের কথা বলতে, তাহলে সেগুলো কি বলছে? এবং অত্যন্ত প্রভোকেটিভ। এবং তার কারণ তিনি সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দুটোর রীতিমতো একদম ডিফারেন্স তৈরি করছেন। একদম। তাহলে এই যে আমরা যেটা বলতে চাইছি, বিপদটা কোথায়? বিপদটা কোথায়? যদি দেশের বিপদের কথা, রাজ্যের বিপদের কথা কেউ ভাবে, তাহলে কোনো তৃণমূল সমর্থকও, নেতা তো বটেই, কেউ মানতে পারবে না হুমায়ুন কবির ফিরহাদ হাকিম যা বলছে সেগুলো ঠিক কথা বলছেন। মানে উনি তৃণমূল নেতৃত্ব বাধ্য হয়েছেন বিরোধিতা করতে। আবার আসুন, কংগ্রেস পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধিতা করছে, ঠিক করছে, বাংলাদেশ ইস্যুতে সরব হয়েছে। কিন্তু প্রশ্ন এখানেও থেকে যায়, গত লোকসভা নির্বাচনে আপনারা যদি একটু ঘেটে ঘুটে দেখেন, দেখবেন কেরলে 20টা আসনের মধ্যে 19টা আসন পেয়ে গেছে ইউডিএফ, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ, বিশাল মার্জিনে জিতেছে, বামেরা ধুয়ে মুছে গেছে। সিপিএম তার ইয়েতে কি বলছে, সিদ্ধান্তে কি বলছে, ফল পর্যালোচনায় বলছে জামাতের যে বিভিন্ন গোষ্ঠী কেরলে ভোটে নির্বাচনে দাঁড়াতো, তারা এবার কেউ দাঁড়ায়নি। তারা প্রত্যেকে এবার সিদ্ধান্ত নিয়ে জামাতের নির্দেশে কংগ্রেসকে সমর্থন করেছে। পরিণতি এইভাবে যায়। তাদের উদ্বেগ, এই রাজনীতি যদি ঢুকে যায় তাহলে কেরলে অন্য কোনো দল আর থাকবে না। মুসলিম ইসলাম মৌলবাদীরা যাদেরকে সমর্থন করবে তারাই থাকবে। তাহলে বিপদটা কেরলে। তাহলে বিপদটা শুধু এখানে না, আমরা কিন্তু সেদিকে তাকাচ্ছি না। বামেরাও কেরলে ধাক্কা খাচ্ছে, পশ্চিমবঙ্গের ব্যাপারে তারা কেন্দ্রের দিকে দোষ থেকে চলেছে, তারা একজোট হতে পারছে না। তাহলে আমরা যখন কেউ যদি বলে হিন্দু আক্রান্ত, হিন্দুরা একজোট হও, আমরা অন্যায় বলছি না। তাহলে পাশাপাশি এটাও তো ভাবতে হবে যে বাঙালিরা আক্রান্ত, তাহলে বাঙালিরা কেন একজোট হবে না? পাশাপাশি এটাও তো ভাবতে হবে ভারত বিদ্বেষী কথাবার্তা হচ্ছে বাংলাদেশে, তাহলে ভারতীয়রা কেন একজোট হতে হবে না? তাহলে যে দেশের মানুষ, যে দেশের নেতারা, যে দেশের রাজনৈতিক দলের কর্মীরা এই জোটবদ্ধ হতে না পারে না, সেই দেশ কি কখনো শত্রু দেশের হাত থেকে বাঁচতে পারে? আমি প্রশ্নটা রাখলাম, উত্তর আপনারা দিন। আমি ঠিক একই প্রশ্ন নিয়ে, বুলবুলি ম্যাম আপনি হাত তুলেছিলেন, আমি এই প্রশ্ন নিয়ে চলে যাব, রাজনীতি নাকি মানুষ, কোনটা? আমি প্রথমেই একটা কথা বললাম যে আমি কিন্তু একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে কথা বলছি, ঠিক আছে? আমি এখনো তাই বলছি যে যে মানে যেটা যে বিপদটা করা নাড়ছে আমাদের, সেই দিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। যিনি তৃণমূলের সমর্থক ভাই, তিনি খুব সুন্দরভাবে কেন্দ্রের দোষ দিলেন। আমি কিন্তু কারোর দোষ দিইনি। আমি বলেছি ব্যর্থ আমরা হচ্ছি বলেই কিন্তু ওখান থেকে এখানে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, যেখানে 17% রয়েছে সেখানে 33% রয়েছে ভারতবর্ষে। সেই সংখ্যাকে পুরো 50%-এর ওপরে নিয়ে যাবে যিনি মানে আমাদের সাংবিধানিক পদে বসে আছেন। তিনি জোর গলায় ওপেন ফোরামে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে বলছেন এবং সকলকে বলছেন যে এরকম হাত দেখিয়ে বলছেন যে যদি আল্লাহ আমাদের মেহেরবান হয় তাহলে আমরা এটা করে দেখাবো। তাহলে এটাই তো বাস্তব চিত্র, এটা তো মেনে নিতে হবে আমাদেরকে। আমরা তো পশ্চিমবঙ্গে তাদেরকে ঠাঁই দিয়েছি সাংবিধানিক পদে, রাজ্যের তরফ থেকে তাদেরকে বসানো হয়েছে যারা পশ্চিমবঙ্গকে আগামী দিনে সংখ্যা গুরুকে সরিয়ে সংখ্যা লঘুকে জায়গা দেবে। তো আমরাই তো তার জন্য দায়ী, এখানে তো দোষ দিয়ে লাভ নেই। আজকে আমি তো আগেও বললাম যে এর জন্য কি অবস্থা করা হলো, মানে কি শাস্তির ব্যবস্থা করা হলো যে উনি এই কথাটা এখানে বলতে পারেন না। কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা হিন্দুরা, এখানে আমাদের প্রায়োরিটি বেশি। কিন্তু কোথায় আজ আমাদেরকে পুরো ঘরে ঢুকিয়ে দেওয়া যায়। সরকারি চাকরিতে আপনি দেখুন কত পার্সেন্টের হিসাবে
মানে কত পার্সেন্ট দেওয়া উচিত আর কত পার্সেন্ট দেওয়া হয়। পুলিশ থেকে শুরু করে প্রতিটা সরকারি যেখানে যেখানে ভ্যাকেন্সি রয়েছে সেখানে কাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার ভাই খুব সুন্দর করে বললো যে কেন্দ্র সরকার এই পাসপোর্টের জন্য দায়ী। আমি মেনে নিলাম, যখন ভেরিফিকেশন হচ্ছে তখন আমার পুলিশ তাহলে ব্যর্থ, আমার পুলিশ মন্ত্রী সেখানে ব্যর্থ, কারণ ভেরিফিকেশন গুলো টোটালি তাহলে ফলস দেখানো হচ্ছে। যাদের আধার মানে যাদের ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে, ভোটের সময় আমরা দেখলাম বা বনগার ওই সাইডের কোনো এক কাউন্সিলর দাঁড়িয়ে ভোটের সময় প্রচার করছেন, ভাই তোমরা ওখান থেকে এখানে আসো, তোমাদের ভোটার কার্ড আমরা করে দেবো, তোমরা শুধু ভোট আমাদের দাও। আপনি রত্না ঘোষের কথা বলছেন, ওপেন কথাগুলো বলা আপনি হচ্ছে, রত্না ঘোষের কথা তাদের- বলছেন, হ্যাঁ আপনি রত্না ঘোষের কথা বলছেন সম্ভবত। হ্যাঁ, তাহলে এই যে আমি নাম নিতে চাইছি না, তার কারণ হচ্ছে কি এই ভাইরা ভুলে যায় মাঝে মাঝে কেন্দ্র সরকারের কোন বিএসএফ বলেছে, কে বলেছে, এগুলো মনে রাখে, নিজেদের দলের এইসব কথাগুলো এরা শুনতে পায় না। সেই জন্য বললাম আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করতে চাই না, কারণ আমার বাংলা আজ সুরক্ষিত নয়, আমার দেশ সুরক্ষিত নয়, কারণ এইগুলো যদি সুরক্ষিত না থাকে আমরা সুরক্ষিত নই। তো নিজেদের কথা ভেবে অন্তত এবারে একটু ম্যাডাম, সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো সরকারের, আমি সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো সরকারের। আমি আমরা একদম সরকারটা তৈরি করি কেন? আমরা জনগণ, আমরা বড় সহজে বলুন, নির্বাচনের সুযোগ দেব নীলোৎপল বাবু। সরকার না, না। তৈরি করি, এই কারণে সরকার তৈরি করি যে আমাদের সম্পদের নিরাপত্তা এবং আমাদের জীবনের নিরাপত্তা, এটা প্রাথমিক কাজ, এটা সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। আজকে সরকার কোন রকম, যে সরকার বসে আছে মতলবে, এই সরকার সরকারি পদে বসে তিনি বলে দিচ্ছেন এই কথাটা যে আমি সংখ্যা গুরুদেরকে সংখ্যা লঘুতে পরিণত করবে এবং সংখ্যা লঘুকে সংখ্যা গুরুতে নিয়ে যাব। তিনি তো সরকারি পদেই বসে আছেন, তিনি তো সরকারেই বসে আছেন, তাহলে তার জন্য যদি কোনো শাস্তি না হয়, তার জন্য আমরা তো এই বাংলা দেখুন পুরো সন্ত্রাসের আতুর ঘর হয়ে গেছে। আজ আমরা ভীত সন্ত্রস্ত শুধু বেশ, সেদিক থেকে না, বেশ 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 বুলবুলি ম্যাম, আমি সব বুঝতে পারছি। আর্টিকেল 356 রয়েছে তো, তাহলে সেগুলো আপনারা অ্যাপ্লাই কেন করছেন না? শুধুমাত্র তাই নয়, কেন্দ্র সরকার চাইলেই পারে এত কিছু ভায়োলেন্স যে কোনো রাজ্যের ক্ষেত্রে যদি তারা মনে করে রাজ্যে রীতিমতো দোলাচল চলছে, যে কোনো সমস্যা চলছে, কেন্দ্র চাইলেই পারে সেখানে হস্তক্ষেপ করতে। আপনারা করছেন না কেন? শুধু পেছন থেকে নানান রকম বড় বড় আওয়াজ করলে তো হবে না বুলবুলি ম্যাম। না না না, আপনারা কি করছেন? আওয়াজটা আমি কেন্দ্র সরকারের তরফ থেকে দিচ্ছি, এটা ভেবে আপনি বসে থাকবেন না প্লিজ। আমি বললাম ভারতবাসী হিসাবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে আজ আমরা ভীতি সন্ত্রস্ত, তো দায়িত্বটা তো সকলকে নিতে হবে। আমার বাংলার পুলিশ, যে বাংলার মানুষের ট্যাক্সের টাকায় পুরো পুলিশ প্রশাসন পোষা হচ্ছে, তারা আজকে কোথায় হাতে কি চুরি পরে বসাচ্ছে? যে থানায় আজকে ধরা পড়ছে সেই থানার অধীনে আমার বাড়ি, তো আমি সেখানে বসে দেখতে পাচ্ছি যে আমার ঘরের পাশেই এখানে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে, আমার বাড়ির পাশেই জাল নোটের কারখানা তো খুলে দিয়েছে। তো এটা দেখার দায়িত্ব নিশ্চয়ই আমার নয়, এটা দেখার দায়িত্ব সেই সরকারের যাদেরকে এই দায়িত্বে রেখেছে সেই পুলিশের। তো পুলিশকে তো হাতে চুরি পরিয়ে রেখে দিয়েছে, আর পুলিশকে একদম বলে দেবার হচ্ছে যে আমি যেখানে মুখ খুলতে বলবো সেখানেই মুখ খুলবে। যেখানে আমার বাংলার মানুষরা চাকরি পায় না তাদেরকে তোলার জন্য পুলিশকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তাদেরকে দেখতে পায় না যারা জাল নোট তৈরি করছে, জাল পাসপোর্ট তৈরি করছে, এই বাংলাকে যারা মানে কি বলবো ধ্বংসের আতুর ঘরে তৈরি করে দিয়েছে, পুলিশ প্রশাসন তাদের দেখতে পায় না, কারণ পুলিশের চোখে সেইভাবে ঠুলি পড়ানো রয়েছে। নীলোৎপল বাবু, আপনি সরাসরি মানবেন এই কথা? পুলিশকে এক প্রকার ধোঁয়াশায় রাখা হয়েছে এবং পুলিশকে আপনারা কিনে রেখেছেন। বুলবুলি দি অনেক কথাই বলেছে, কিন্তু অনেক কথাই মেনে নিতে পারছি না। পশ্চিমবাংলার পাসপোর্ট যদি পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে হয়, ত্রিপুরার পাসপোর্ট নিশ্চয়ই সেম সিস্টেমই হয়। রাজ্যভিত্তিক আলাদা আলাদা ভাবে কোনো নিয়ম আছে আমি কিনা আমার আমার জানা বাংলাটা নেই। কিনে আগে চিন্তা করব, আমি ত্রিপুরায় যাওয়ার আগে আমার বাংলা সুরক্ষিত নয় সেটা কিনে আগে চিন্তা করবো, তাই এক এক না? করে এক এক করে অনলাইনে রয়েছেন, কেউ কারো কথা শুনতে পারবেন না। সর্বতোপক্ষে সুষ্ঠু আলোচনা হোক, এটাই তো আমরা কামনা করি। একদম। আলোচনা মাঝে টোন কেটে তো লাভ নেই। আমি কিন্তু আপনার বলার সময় একবারও কথায় মাঝখানে টোন কাটিনি, আমাকে শেষ করতে দিন। আমি যে কথাটি বলছিলাম, আজকে কোনো অংশে আমরা অন্য লাইনে চলে যাচ্ছি, প্রসঙ্গ আলোচনা ছেড়ে। আজকে রাজ্যের পুলিশ যদি কোনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়, সেটার দায়ভার যদি রাজ্যের পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিতে হয়, তাহলে কেন্দ্রের বিএসএফও যদি ব্যর্থ হয়, তার দায়ভারও নিশ্চয়ই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। ব্যর্থতা ইজ ব্যর্থতা, ব্যর্থতাকে আমরা সবসময় মাথা পেতে নিই। ব্যর্থ হলে এবং কেউ দোষী হলে সেই দোষকে আমরা কখনো মাথা পেতে নেই না। অনেক বুড়ি বুড়ি উদাহরণ আছে, আজকে বলতে গেলে আজকে হয়তো অনুষ্ঠান শেষ হয়ে যাবে। যে আলোচনাটি করছিলাম,
আজকে পশ্চিমবাংলার পাসপোর্ট যদি পুলিশ ভেরিফিকেশনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়, ত্রিপুরার পাসপোর্টও নিশ্চয়ই সেম হয়। আজকে এই বর্ডার সংলগ্ন আজকে এত কারচুপি, ডকুমেন্টস থেকে শুরু করে পাসপোর্ট নানান কিছু হচ্ছে। আজকে অনুপ্রবেশ রুখতে আজকে রাজ্য কেন্দ্র হাত মিলিয়ে চলতে হবে। আজকে দেখছিলাম যে পশ্চিমবঙ্গে তদন্ত হচ্ছে, রাজ্যের পুলিশ সহযোগিতা করছে, রাজ্যের পুলিশ হাতে পকেটে হাত ঢুকিয়ে দিয়ে আজকে চুপচাপ বসে নেই, সেখানে সেই প্রশ্ন আসে না। আজকে কেন্দ্র করছেটা কি, আমার সেখানে প্রশ্নটা। আমি কেন্দ্রের দিকে সেজন্যই আঙুল তুলবো, কেননা বাংলাদেশ ইস্যু নিয়ে যেহেতু আলোচনা হলো, আজকে আমাদের প্রতিবেশী দেশ রাষ্ট্র বাংলাদেশ এক উত্তাল পরিস্থিতি। আজকে ধর্মীয় যুদ্ধ হোক বা নানান নিপীড়ন মুহূর্ত, আজকে ওখানকার সংখ্যালঘু হোক, তারা আজকে অত্যাচারিত, সমস্ত বিষয়ে আমরা মাথা পেতে নিচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি মুখ খুলেছেন, নানান কথা বলেছেন। আজকে রাজ্যের বিরোধী দলনেতা, আজকে বিজেপি সমস্ত ব্যাটন যার হাতে, তিনি পশ্চিমবাংলায় শুধু বাংলাদেশ ইস্যু নিয়ে বড় বড় কথা বলছেন, ডায়লগ দিচ্ছেন, আজকে কেন্দ্র চুপ। তাহলে কোনো অংশে একটা প্রি প্ল্যানিং গেম চলছে না, যে আজকে বাংলাদেশে যা হচ্ছে হোক সেটাকে হাতিয়ার করে 2026 সালে যেন শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার বুকে বিজেপি ক্ষমতা নিয়ে আসতে পারে। আজকে কেন্দ্র চুপ কেন? শুধুমাত্র বাঙালি হিন্দু বলেই কি? আজকে বিজেপির হিন্দুত্ব প্রেম যদি এতই হয়, তাহলে আজকে বাংলাদেশ বিষয় নিয়ে আজকে কেন্দ্র কেন চুপ? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, দেশের প্রধানমন্ত্রী হোক, আজকে বিদেশ মন্ত্রক হোক, বাংলাদেশ ইস্যু নিয়ে আমি এখনো পর্যন্ত দেখলাম না কেন্দ্রের কোনো প্রতিনিধি আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী দিয়ে পশ্চিমবাংলাকে বাজারকরণ করার জন্য আজকে পরিকল্পনা চলছে। নিহতবাবু, আপনাকে জানিয়ে রাখি, বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি এখানে গিয়েছিলেন, বাংলাদেশে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে শান্তির বার্তাও দিয়েছেন। এবার আপনি যেটা বলছেন যে কেন্দ্র কেন কিছু বলছে না, দুরকম পার্সপেক্টিভ হতে পারে। এক হতে পারে যেটা আপনি যেটা বলছেন সেটা মেনে নেওয়া, অথবা আরেকটি পার্সপেক্টিভ হতে পারে যে সেখানে যেভাবে হিন্দু নিধন হচ্ছে, সনাতনীরা রীতিমতো সেখানে ডিপ্রাইভ হচ্ছেন, যাবতীয় দিক থেকে তারা নির্যাতনের শিকার হচ্ছেন, আরও বেড়ে যেতে পারে। নিহতপাল বাবু, তাহলে তার মানে শুভেন্দু অধিকারী যেসব কথা বলছেন, তার মানে শুভেন্দু অধিকারী বিজেপির পরিবারের কেউ না? শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী এক ব্যক্তি? নিহতবাবু, শুভেন্দু অধিকারী, না প্লিজ নিহতবাবু, শুভেন্দু অধিকারী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই মানুষ? একই মানুষ না হতে পারে, তার প্রভাব তো কোনো অংশে পড়ছে। দুজনের ভার একই রকম, দুজনের ডিমান্ড একই রকম, তার প্রভাব কোনো অংশে পড়ছে না, তার প্রভাব কোনো অংশে পড়ছে না। বুলবুলি ম্যাম, বুঝতে পেরেছি। বুলবুলি ম্যাম, বুলবুলি ম্যাম হাত তুলেছিলেন। বুলবুলি ম্যাম বলুন। বুঝতে পেরেছি, নিহতবাবু সময় পাবেন আবারও, বলুন বুলবুলি ম্যাম বলুন। কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। নিহতবাবু, আপনি আবারও রিব্যাটল করার সুযোগ পাবেন। বুলবুলি ম্যাম বলুন। ছেড়ে দিব। নিহতবাবু, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন, আপনি আবারও রিব্যাটল করার সুযোগ পাবেন। বুলবুলি ম্যাম বলুন। আমি বললাম, আমার বাংলার পুলিশ মন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতা কি আমার থানার পুলিশের আছে কি, ওসির আছে কি? নিশ্চয়ই দুটো এক নয়। তাহলে ভাইকে আগে জানতে হবে এই বাংলায় যে যে কাণ্ডগুলো ঘটে যাচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, ভাই চলে যাচ্ছে দৌড়ে ত্রিপুরায়, কিছু হলেই এরা চলে যায় অন্য রাজ্যে, কিন্তু নিজের রাজ্যে যেটা হচ্ছে, আজকে ববি হাকিম বলেছে, এই আমি মুখের ওপর বলছি, ববি হাকিম আমাদের কলকাতার মেয়র যিনি, তিনি যে কথাটা বলেছেন, নিহতবাবু এক এক করে, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, বলার সুযোগ আপনাকে দেওয়া হবে। নিহতপাল বাবু প্লিজ বলার সুযোগ পাবেন, সৌজন্যতা মেইনটেইন করুন। আপনি কি তাকে সমর্থন জানাচ্ছেন, হ্যাঁ কি না? আমি আপনার থেকে প্রশ্ন রাখলাম। আমি সমর্থন জানানোর কে? আমার দল কোন অংশে আপনি সমর্থন জানানোর যদি কে হন, তাহলে দিয়ে দিয়েছে। আপনি ভালো করে দলের সকল সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল গুলো রয়েছে, সেখানে গিয়ে ভালো করে পড়ুন। কোন অংশে দল যে বিষয়টাকে সাপোর্ট করছে না, সেখানে আমার সাপোর্ট করার কোনো কিছু না। পরিচালিত বিএসএফ ধোয়া তুলসী পাতা না। আমরা দেখেছি গরু পাচার মামলায় যখন ইডি চার্জশিট এলো, দেখেছি বড় বড় করে লেখা ছিল। বুঝতে পেরেছি নিহতপাল বাবু, আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে বুলবুলি ম্যাম আপনার কাছে আসবো। নিহতপাল বাবু আসবো প্লিজ। প্রধানমন্ত্রী একটা উনি পদত্যাগ না, এভাবে কেউ কারো কথা শুনতে পাবে না। নিহতপাল বাবু শুনুন প্লিজ। আমি বুলবুলি ম্যামের কাছে আসবো, তারপরে নিহতপাল বাবুর কাছে যাবো। বুলবুলি ম্যাম, আপনি অনেকক্ষণ ধরে পুলিশ প্রশাসনের দিকে অনেকবার আঙুল তুলছেন। রতনবাবু আসবো আপনার কাছে, পার্থবাবু বসে রয়েছেন, সবার কাছেই আসবো। তার আগে বুলবুলি ম্যাম আপনার কাছে আসছি। আপনি বলছেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অনেকগুলো কথা বলেছেন, আমরাও বলছি, কিন্তু এটাও প্যারালালি আপনাকে মানতে হবে, যারা গ্রেপ্তার হচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করছে এই পুলিশ, তারাই গ্রেপ্তারটা করছে। অতএব পুলিশ প্রশাসনের এই দিকটাকেও আপনাকে ভাবতে হবে। যেমন নেতিবাচক দিক আপনি বলছেন, ইতিবাচক দিকটাও বলুন। না না না, এটা একদম ঠিক কথা। ইতিবাচক দিক ধরে আমি আরেকটা আপনাকে কথা মনে করিয়ে দিই, পুলিশই কিন্তু গিয়ে ধরে যতক্ষণ না প্রমাণ দিদি বলে দেন যে হ্যাঁ আর বাঁচার রাস্তা নেই, এবার গিয়ে অ্যারেস্ট করো, তখনই গিয়ে পুলিশ অ্যারেস্ট করে। আপনি 14 তারিখে সেই রাতটার কথা মনে করে দেখুন, মনে পড়ে যাবে দিনটার কথা, যে কাকে গিয়ে অ্যারেস্ট করলো আর দোষীটা কে।
তো আমার এই বিষয়ে কোনো কথা নেই, আমি কিন্তু কোনো ইতিবাচক দিক বা নেতিবাচক দিক কোনোটাই কারোর পক্ষে বলছি না, আমি শুধু বললাম ভাই এত উত্তেজিত হয়ে যাচ্ছে, আমি শুধু একটা প্রশ্ন করলাম যে আজকে আমার এক মিনিট কথা বলতে দিতে হবে, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। বুঝতে পারি। ও সৌজন্যতাটা আপনি আমাকে শেখালেন, কিন্তু আপনি ভুলে গেলেন কি করে হবে। দিদির কথা শুনে এত উত্তেজিত হচ্ছেন কেন, একটু ঠান্ডা হন না, আমি বলবো। সমস্ত কিছুর দেখতে শুনতে শ্রুতিমধুর হয়, কিন্তু বাংলার মানুষ এসব ধব্বাস গল্প বিশ্বাস করে না এবং গ্রহণ করে না, যার জন্য আপনারা বারংবার নিয়তবাবু কোনটা বিশ্বাস করে না? নিয়তবাবু কোনটা বিশ্বাস করে না? ফিরহাদ হাকিম মেয়র তিনি যে কথাগুলো বলছেন, নিয়তবাবু গল্প তৈরি করে কবে শোনা যাচ্ছে আমার কথা? আসছে আপনার কাছে? Am I audible? আপনারা সাপোর্ট করছেন, আপনি বুলবুলি ম্যাম আপনার কাছেও আসবো। কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। আপনাদের লজ্জা হওয়া উচিত যে কলকাতার মেয়রের আসনে বসে যিনি যে কথা বলছেন, এভাবে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। আমি বিসিআরকে বলবো প্লিজ আপনারা যদি এইভাবে সৌজন্যতা ব্রেক করেন তাহলে আমি বলতে বাধ্য হব আপনাদের দুজনে ফেরার ডাউন করতে। আমি সরাসরি রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, যে বিষয়টা চলছে এটাই কি আমরা সবসময় দেখতে থাকবো? কেন্দ্র রাজ্যকে তোপ দাগছে, রাজ্য কেন্দ্রকে তোপ দাগছে, যে কথাটি বললেন পার্থবাবু, বিশেষ করে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিকতার কোনো দিক নেই। দিনের পর দিন হিন্দু নিধন হচ্ছে একদিকে বাংলাদেশে, অন্যদিকে ভারতেরও থ্রেট বাড়ছে এইভাবে পাসপোর্ট কেনা বেচা হলে। একদম অঞ্জনদা একদম ঠিকই বলেছেন। দেখুন, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্যটা আপনি শোনালেন, সত্যি উনি একবার না অনেকবার এই প্রসঙ্গে বলেছেন, এবং কি স্বরাষ্ট্রমন্ত্রীকেও উনি চিঠি লিখে উদ্বেগের কথা প্রকাশ করেছেন। কারণ আমরা যে জেলায় বসবাস করি, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত এলাকাতে আপনি দেখবেন যে আমাদের যে বাংলাদেশের সাথে আমরা যদি কয়েক কিলোমিটার যেখানে বসবাস করি, মুর্শিদাবাদ জেলার পুরোটাই আপনার বাংলাদেশ বর্ডার সংলগ্ন, আমরা বাংলাদেশের একদম গায়ে লাগা অবস্থায় থাকি, সেখানে কিন্তু সেইভাবে কাঁটাতারের ব্যবস্থা নেই বিভিন্ন জায়গাতে। আমাদের একটা বাংলাদেশের সাথে একটা সম্প্রীতি ভালোবাসা ছিল, আমরা সেটাকে ভাবতাম যে ঠিক আছে আমাদের বন্ধু রাষ্ট্র, তাদেরকে উদ্বেগ ছিল না। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে অঞ্জনদা, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছে জানেন, বাংলাদেশে যাতে আরো বড় অঘটন ঘটে এবং বাংলাদেশের সামরিক বাহিনী হস্তক্ষেপ করে, সেই জন্য পেছন থেকে কিন্তু এদেরকে প্ররোচনা দিচ্ছে চীন আর পাকিস্তান। না হলে বাংলাদেশের শুধুমাত্র কিছু মৌলবাদী শক্তি নয়, ইউসুফ বাংলাদেশের শেষ কথা নয় অঞ্জনদা। ইউসুফ হচ্ছে খালি একটা মুখোশ, এর পিছনে হচ্ছে আপনার চীন আর পাকিস্তান এর পিছনে আছে। আজকে যে এই যে পাসপোর্ট কেলেঙ্কারি যেটা ঘটছে, এর কারণে কি হবে, গোটা মুর্শিদাবাদ জেলাতে আপনি দেখেছেন জম্মু কাশ্মীরে যেই পরিস্থিতি হচ্ছে যে ভারতকে রক্তাক্ত করো, কিছু না, ভারতকে আতঙ্ক সৃষ্টি করো। আজকে আমরা যে সব জায়গা দিয়ে বর্ডার সংলগ্ন জায়গা, যেরকম জম্মু কাশ্মীরে যেরকম মাঝে মাঝে আমরা দেখতে পারি যে মৌলবাদী বা উগ্রপন্থীদের হামলা, আমরাও কিন্তু এখানে আমাদের মধ্যেও আসছে যে আমরা তো আপনারা 370 এর এগেইনস্টে কথা বলেন, তো আপনারা 370 এর এগেইনস্টে কথা বলেন। 370 এর সাথে একটা অনুপ্রবেশের যে অনেক বড় দিক রয়েছে। না 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 না, অনেক বড় দিক রয়েছে রতন বাবু। 370 ধারা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে আপনার বাংলাদেশের ইস্যুটাই থাকবে না। যেহেতু আপনি বললেন 370 এর ব্যাপারটা, 370 কেন্দ্র সরকার ওখান থেকে তুলে দিয়েছে, তাহলে কি ওখানে আতঙ্কবাদী বা উগ্রপন্থী হামলা বন্ধ হয়ে গেছে? আপনি স্ট্যাটিস্টিক্স দেখুন একবার, অনেকটা কমেছে। বন্ধ হয়নি, অনেকটা কমেছে। কমেছে। আর যেভাবে বলেছিল যে একদম কোন রকম জঙ্গি কার্যকলাপ থাকবে না, একেবারে সব বন্ধ হয়ে যাবে, 370 ইন্টারনেট পরিষেবা দীর্ঘদিন বন্ধ ছিল, হয়েছে। তারপরেও তো এত ভালো কাজ করেছে, আপনার কাছেও আসবো। নির্বাচনে তো পরাজিত হলো। তবে শেষ কথা একটা বলি অঞ্জনদা, যে যতই যাই হোক বাংলাদেশে যা পরিস্থিতি হোক, আমাদের একটা বিশ্বাস, আমাদের প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু পার্লামেন্টের মধ্যে আপনি দেখেছেন যে ব্যাগ নিয়ে ঢুকেছে, সেখানে বাংলাদেশের হিন্দুদের এবং খ্রিস্টানদের কথা তিনি কিন্তু ওখানে উদ্বেগ প্রকাশ করেছেন, বারবার বলেছেন। আমি শেষ কথা একটা বলবো, আমাদের নেতা অজিত চৌধুরী বলেছেন যে আজ অথবা কাল বাংলাদেশের সেই মানুষটা, হিন্দু মুসলমান সবাই মিলে যারা একদিন বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে গিয়েছিল, সন্ত্রাস সংগ্রাম করে সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছিল, আগামী দিনেও কিন্তু তারা এই বাংলাদেশকে
স্বাধীন করেই ছাড়বে এই মৌলবাদীদের হাত থেকে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যেটা বলছিলেন, এই যে রুবি ম্যাডাম যেটা বলছিলেন, সবচেয়ে ভালো লাগছিল আজকে যে দাদা পার্থবাবু যে কথাগুলো বললেন, সত্যি পার্থবাবুর কোথায় আজকে বলতে নাই, উনি এত সুন্দর ভাবে ব্যাখ্যা করলো যে সত্যি আগামী দিন যদি আমাদের না ভাবা হয় যে বাংলাদেশে যেভাবে জালিয়াতি পাসপোর্ট হচ্ছে, দুটো পয়সার বিনিময়ে দেশের এত বড় ক্ষতি হচ্ছে, এইগুলো পুলিশ প্রশাসন কেন্দ্রের উপর রাজ্যের উপর দায় না দিয়ে লোকাল যে পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে আরো সক্রিয় হওয়া উচিত। নাই অঞ্জনদা বলুন তো, আমরা যে পাড়াতে বাস করে প্রত্যেক পাড়াতে একটা দুটো সিভিক ভলেন্টিয়ার থাকে, আজকে পাড়ার মধ্যে কে কি করে সঙ্গে সঙ্গে লোকাল থানা জানতে পারে, আর এত বড় একটা জালিয়াতি হচ্ছে তারা বুঝতে পারছে না কে অনুপ্রবেশ করছে, কে বুঝতে পেরেছি। আমি পার্থবাবুর কাছে আসবো এবার। বুঝতে পেরেছি রতনবাবু, আপনার পয়েন্ট অফ ভিউ বুঝতে পেরেছি। আমি সরাসরি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, এতগুলো ডিসকাশন হলো, আপনি যে প্রশ্নটা রাখলেন, আপনি বলার চেষ্টা করলেন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিকতার দিক, সেটা কি আদৌ এনাদের তিনজনের কথার মধ্যে আপনি বুঝতে পারলেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, বিশেষ করে ফিরহাদ হাকিমের যে মন্তব্য, নীরোৎপলবাবু বলছেন যে এরকম ঘটনা এর আগেও বিশেষ ক্ষেত্রে বিজেপিও ধোয়া তুলসী পাতা নয়, অর্থাৎ তারা একদিকে মানছেন যে ফিরহাদ হাকিম এটা ভুল করেছেন। অলরেডি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এটা বিষয়ে এক্সেন্ডারও পোস্টও হয়েছে। আমার প্রশ্ন, ফিরহাদ হাকিমের এগেনস্টে তো কোনো স্টেপ নেওয়া হয়নি, এখানেও কি ভোট ব্যাংক রাজনীতি? এটা মানবিকতারও প্রশ্ন না, এই প্রশ্নটা হচ্ছে জাতীয়তাবাদের প্রশ্ন। একদম পরিষ্কার কথা। যদি হ্যাঁ মানবিকতারও প্রশ্ন, সেই হিসেবে মানুষের উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে নিরীহ মানুষদের উপর, তাদের পাশে আমি দাঁড়াবো কি দাঁড়াবো না। কিন্তু বিপদটা হচ্ছে এখানে আমাদের দেশের এই রাজনৈতিক দলগুলো সেটাকে নিয়েও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। দ্বিতীয়ত, এই রাজনীতি করতে গিয়ে তারা বুঝতে পারছে না কত বড় বিপদ। আমার নিজের আশঙ্কা যেটা, সেটা আমি বলছি, আগামী কয়েক বছরেও হয়তো সময় নেই, পাকিস্তান আমাদের বড় বিপদ না, বড় বিপদ হয়ে দাঁড়াবে বাংলাদেশ। উত্তর পূর্বে একদম যে রাজ্যগুলো রয়েছে, ওদিকে বার্মা, ওদিকে চীন, এদিকে বাংলাদেশ, আমাদের মানে অনেক বড় বিপদ হয়ে দাঁড়াবে। ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই মণিপুর, এসবগুলো কি চলছে মণিপুরে, এটা আমরা দেখি, আমরা রাজনীতি করি মণিপুর নিয়ে, কিন্তু আমরা ভাবি না যে সীমান্তটা কিভাবে রয়েছে, ওখানে কিভাবে গাঁজা চাষ, জমি দখল, মণিপুরীদের উৎখাত করার চেষ্টা, তার পিছনে চীন, মারমার সশস্ত্র জঙ্গি বাহিনীর মদত, এগুলো নিয়ে যদি আমরা ভাবতাম তাহলে কখনো কংগ্রেস বিজেপির মধ্যেও দ্বন্দ্ব লড়াই চলতো না। আমরা ভাবি না বলেই মণিপুর নিয়ে আমরা সংসদ থেকে মণিপুর সর্বত্র রাজনীতি করছি। যদি মনে করেন মণিপুরে যা হয়েছে তা কি ঠিক না, ঠিক হয়নি, এগুলো কেউ সমর্থন করতেই পারে না, এটা সরকারের ব্যর্থতা। কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে কারণ জঙ্গি গোষ্ঠীগুলো অতি সক্রিয় হয়ে উঠেছে, তাদেরকে এতদিন সুযোগ দেওয়া হয়েছে বলেই তারা তৎপর হয়েছে। সেই সুযোগটা বন্ধ করতে হবে। ঠিক সেই দিক দিয়ে তাকিয়ে পশ্চিমবঙ্গে 250 পাসপোর্টের অভিযোগ, 250 সামনে এসছে, মানে 2500 লোক। এই 2500-এর মধ্যে কতগুলো জঙ্গি আমি জানি না, আপনি জানেন না। জেল ভেঙে পালিয়েছে তারা আছে, ইউনিশ সরকার ছেড়ে দিয়েছে তারা আছে, আগে থেকে আশ্রয় নিয়ে ভারতে যাতায়াত করে নিয়মিত তারা আছে। ভারতের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের কোথাও যদি কোনো বিস্ফোরণ, কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটিয়ে দেয়, ক্ষতিটা কাদের হবে? আমাদের নাগরিকরা মারা যাবে। তাহলে এই যে কেন্দ্রের সরকার এইখানে, এইটাই আমার আপত্তি, যে এই আলোচনাতে অন্তত এসে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাই বক্তৃতা করি, এই আলোচনায় এসে আমাদের সকলের বিপদ। এখানে কংগ্রেস ব্যর্থতা বটেই। তৃণমূল সরকার যদি অতি সক্রিয় আগে থেকেই থাকতো তাহলে কি এই বিপদ আজকে সামনে আসতো না। বিএসএফ, কেন্দ্রের সরকার যদি অতি সক্রিয় ঠিকঠাক কাজ করতো তাহলে কি এই বিপদ আজকে আসতো না। তাহলে ব্যর্থতা সবার, তাহলে সবার যখন ব্যর্থতা, অন্যের দিকে আঙুল তোলা কেন ভাই? সেইবার রাজ্য সরকার, এই রতনবাবু একটা কথা ঠিক বলেছেন, সরকারের দায়িত্ব। সরকার মানে রাজ্যের সরকার, সরকার মানে কেন্দ্রের সরকার। এইবার যৌথ দায়িত্বে এই ভুলগুলো কিভাবে মেরামত করা যায় তার দায়িত্বও সরকারের, সরকারকেই নিতে হবে। আমরা সাধারণ মানুষের সেই দাবিগুলো তুলি, সরকার বাধ্য হবে। এবার আপনারা ভাবুন কি করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা দিয়ে আজকে শেষ করছেন পার্থবাবু তার বক্তব্য। তার কারণ খুব সত্যি কথা, আজকে যদি সত্যি এই পাসপোর্ট নিয়ে এই জঙ্গি গোষ্ঠীরা
দিনের পর দিন ভারতে ধীরে ধীরে নাগরিক হবার চেষ্টা করেন, এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে তারা যদি ঘাঁটি গাড়তে শুরু করে, জঙ্গি গোষ্ঠীর বিভিন্ন কার্যকলাপ করতে শুরু করে, তাহলে যারা আজকে আপনারা এখানে এখানে বসে রয়েছেন, আমি এখানে বসে রয়েছি, থ্রেট যে কোনো মোমেন্টে যে কোনো সময় যে কারো সঙ্গে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। বিশেষ করে জম্মু কাশ্মীরের শুধু উদাহরণ দিলে হবে না, মাথায় রাখবেন জম্মু কাশ্মীর যেমন রয়েছে তার ঠিক একই রকমভাবে বাংলাদেশ এবং ভারতের অনেক সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেখানে বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী যে কথাটি বললেন, মুর্শিদাবাদ, মালদা, এই প্রত্যেকটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জায়গা হিসেবে। তার কারণ যদি কোনো কারণে সেখানে জঙ্গি গোষ্ঠী আনাগোনা বাড়তে থাকে, খুব স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের থ্রেট বাড়তে থাকবে। বুলবুলি ম্যাম, আমি শুধু একটা কথা বলবো যে আগামী দিনে আমাদের মাথার ওপর নাচবে চীন। এবার কে কিভাবে বুঝবেন সেটা বুঝে নিন, আমার জানার বিষয় না। কেন যেভাবে আজকে বাংলাদেশের এতটা মানে ক্ষমতা হওয়া উচিত নয়, যেখানে পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলে বলে দেবে যে কলকাতা দখল করতে যাচ্ছি, এত ঘন্টা এত দিনের মধ্যে আমরা কলকাতা রাজপথ দখল করব, এটা বলার সাহস কিন্তু বাংলাদেশের নেই। তার মানে বাংলাদেশকে কেউ তো একটা সাপোর্ট দিচ্ছে, এটা তো বুঝতে হবে। দেখুন সেটা বুঝছে না। সেটা বুঝছে না বলেই আমাদের আজ এই বিপদগুলো ঘটছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী রয়েছেন, কে কিভাবে মানে কার স্বার্থে বলবেন আমি জানি না, কিন্তু দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যাকে আমাদের অন্যান্য দেশগুলো ভয় পাচ্ছে, যারা ভারতবর্ষে হাত দিতে গেলে জানে যে প্রধানমন্ত্রী সামনে দাঁড়িয়ে যাবে, সেই জন্য তারা অন্য দেশকে সাপোর্ট করছে যাতে সেই দেশের লোক সহজেই বাংলাদেশের লোক আমাদের বাংলায় প্রবেশ করে, আর তার জন্য সাপোর্ট তো পাচ্ছে। দেখুন, না হলে কেউ মুখের ওপর বলছে একজন সাংবিধানিক পদে বসে। আমার একটাই প্রশ্ন, আমি এক্ষুনি, আমাকে হয়তো ভাই বলতে দিচ্ছে না, টিএমসির যে ভাই এসেছে, প্রতিনিধি এসেছে, সে বলতে দিচ্ছে না, যে আমি একটা প্রশ্ন করতে চাই, আজকে ববি হাকিম যেটা বলেছে সেটা ঠিক না ভুল, এটা আমি জানতে চেয়েছি। দুই হয়েছে যে দেখুন টুইটারে গিয়ে কি বললো, এক্স হ্যান্ডেলে গিয়ে কি লিখে দিল দল, কিন্তু দল তার জন্য কি পদক্ষেপ নিয়েছে, তার তো দিন দিন ক্ষমতা বাড়ছে। তিনি প্রথমে বলেছিলেন মিনি পাকিস্তান করব, এখন বলে দিয়েছেন যে সংখ্যা হয়ে গেল। নীলোৎপলবাবু আসবো আপনার কাছে এক এক করে। নীলোৎপলবাবু প্লিজ বলার সুযোগ দিন। না নীলোৎপলবাবু প্লিজ, না কাটবেন, আপনি এভাবে কথা কাটবেন না। নীলোৎপলবাবু প্লিজ, আপনার কাছে আসবো, কথা বলতে দিন। বুলবুলি ম্যাম বলুন। না নীলোৎপলবাবু প্লিজ, এক এক করে আপনার কাছে আসবো। বুলবুলি ম্যাম প্লিজ বলুন, বাংলাদেশ সাপোর্টটাকে দিচ্ছে প্লিজ। বলছেন, বলতে দিন। বুলবুলি ম্যাম বলুন। এই যে যারা বলছে যে কাদেরকে নিয়ে করবে, সংখ্যা লঘুটাকে সংখ্যা গুরুতে পরিণত করবে, কাদেরকে করবে, আমাদের হিন্দুদেরকে করবে, বাঙালিদেরকে করবে, নিশ্চয়ই সেইভাবে তিনি জানেন যে তিনি কতটা মানে এখানে ঢোকাচ্ছে, সেই বাংলাদেশিদেরকে এখানে ঢুকছে, কোনোটাই নেই। তাহলে কি মানে এরা কিভাবে বসে রয়েছে, এই দেখার দায়িত্ব আমার নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা সোজা কথা বলে দিই, কি করে জানতে পারছে না এরা, বাড়িগুলো আগে যখন ছিল না, একটা পাড়া ছিল, ওই পাড়ায় কোন লোক এসে বসবাস করছে, মানে পাশের পাড়ার লোকও কিন্তু জানতো। এখন সেই বাড়িগুলোকে, সেই জমি পুরো ধ্বংস করে দিয়ে, সেই বাড়ি ধ্বংস করে দিয়ে অট্টালিকা, বিশাল বিশাল ফ্ল্যাট তোলা হয়েছে, যেখানে পাশের ফ্ল্যাটে কি হচ্ছে তার পাশের ফ্ল্যাটের লোক জানে না। তো নর্মালি এখানে এসে কারা ফ্ল্যাট কিনে নিচ্ছে, যখন কিনছে সরকারের ঘর থেকে, তখন সে কোথাকার, তার কি ডকুমেন্টস গুলো ভালো করে চেক করা হচ্ছে যে সে কোথা থেকে এসে আমাদের এখানে ফ্ল্যাটটা কিনছে, বা নাম যখন হস্তান্তর হচ্ছে, যদি আমি মেনেও নি যে কোনো হিন্দু কিনেছে, তারপরে সে কোনো সংখ্যালঘুকে সেটাকে বিক্রি করেছে, তো নাম হস্তান্তরের সময় কি চেক করা হচ্ছে? আমাদের এই সরকারে যারা বসে রয়েছে তারা কি সেটাকে চেক করছে যে তিনি কোথাকার মানুষ, কোথা থেকে এসেছে, সে কেন কিনছে, এগুলো কি চেক করা হচ্ছে? তাহলে আজকে এখানে এসে কিন্তু তারা বেশ। বুলবুলি ম্যাম, আমি নীলোৎপলবাবুর কাছে আসবো, অতি দ্রুত রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো। নীলোৎপলবাবু বলুন। রতনবাবু আপনার কাছে আসবো। নীলোৎপলবাবু অতি দ্রুত আপনার রিয়াকশন। না, অতি দ্রুত না, আমি একটা বিষয় পরিষ্কার না, এতক্ষণ আলোচনা হলো, সমস্ত বিষয়টাই পরিষ্কার হলো। আমি বুলবুলিদির কাছে একটা ছোট্ট প্রশ্ন, বাংলাদেশকে কেউ তো একজন মদত দিচ্ছে, কে দিচ্ছে দিদি? আমিও তো ভাই ছোট্ট একটা প্রশ্ন করলাম তোমাকে, ববি হাকিম যে কথাটা বলছে সেটা কি ঠিক কথা বলছে? যদি না বলে থাকে তাহলে আপনারা ববি হাকিম এবং বাংলাদেশ নিয়েই পড়ে থাকুন, তার কারণ পাসপোর্ট নিয়ে আপনারা কেউ কথা বলছেন না। আমি রতনবাবুর কাছে আসবো। রতনবাবু বলুন। না আমি রতনবাবু আসবো, আপনাকে সুযোগ দিয়েছিলাম। রতনবাবু বলুন। যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখে অন্যান্য বিভিন্ন দেশের যারা মন্ত্রী, যারা প্রধানমন্ত্রী আছেন, তারা অন্যান্যদের ভয় পায়। তবে বলুন তো অঞ্জনদা, একের পর এক যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে,
আমাদের কি প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো একটা বিবৃতি, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কোনো একটা বিবৃতি আমরা কিন্তু এখনো পর্যন্ত পাইনি দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আপনি বলতে পারেন যে হ্যাঁ একজন গেছিলেন ওখানে, যে সচিব হিসেবে গেছিলেন, সেখানে দেখা করে চলেছে, তারপরে কি ঘটনা থেমে গেছে? তারপরেই তো আপনার এই পাসপোর্ট কেলেঙ্কারি, এই ধরনের মানুষ সব বর্ডারে এসে দাঁড়িয়ে আছে। তারা এটা বাস্তব যে কোনো অত্যাচারিত হচ্ছে। বুঝতে পেরেছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন, বুঝতে পেরেছি রতনবাবু। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি, আর কাউকে সেভাবে সময় দিতে পারবো না, প্রত্যেকের কাছে এবার স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ থাকবে। আমি প্রথম সুযোগ দেবো বুলবুলি ম্যামকে। বুলবুলি ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আমি একটা জিনিসই চাই যে আজকে যে বিপদ আমাদের করা নাড়ছে, সেখানে আমাদেরকে সবকিছু ভুলে গিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে পাশাপাশি থেকে একসাথে, আমিও সহমত এটা, যে একসাথে তাদেরকে ঠিক করতে হবে যে কিভাবে আমরা এই জঙ্গি হানা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, কি করে বাংলাদেশের ওখান থেকে অনুপ্রবেশ আমরা বন্ধ করতে পারবো, কি করে আমরা ঠিক করব যে আমার বাংলা সুরক্ষিত হবে, সেটা কিন্তু দুজনকে একসাথে করতে হবে। এখানে যদি মনে হয় যে না কেন্দ্র সরকারের থেকে আমি বড় আর কেন্দ্র সরকার মনে করে রাজ্যের কথা শুনবো না, সেটা করলে কিন্তু আমাদের বিপদ দোরগড়ায় করানো আছে। তাই সরকারকে আগে ঠিক করতে হবে, দুটো সরকারকে, কেন্দ্র এবং রাজ্য মিলিতভাবে এর পদক্ষেপ নিক, এইটুখানি আশা করব পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং ভারতবাসী হিসাবে। আপনি নির্ধারিত সময়ের আগেই শেষ করেছেন, আমি সরাসরি চলে যাবো নিয়তপুর বাবুর কাছে। নিয়তপুর বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। বাংলাদেশ বর্তমান পাসপোর্ট বিষয় নিয়ে ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং ব্যক্তিগতভাবে বলবো যে ভারতবর্ষের পাসপোর্ট পদ্ধতি অনেক কঠিন করা হোক, পরিবর্তন করা হোক, যেন এত সহজেই কেউ এইভাবে ডুপ্লিকেট পাসপোর্ট এবং জালি পাসপোর্ট বানাতে না পারে। আমি শুনছিলাম বিএসএফ এর আধিকারিক মুখ থেকে হলোগ্রাম পদ্ধতির মধ্য দিয়ে পাসপোর্ট যদি উন্নত করা হয়, তাহলে এই চক্রান্ত এই অপরাধ সমস্ত কিছুই আজকে আটকানো যাবে। সেই পদ্ধতি অতি দ্রুত চালু হোক। আজকে পশ্চিমবঙ্গ যেরকম হচ্ছে, তার পাশাপাশি ত্রিপুরা হচ্ছে। সর্বতোপক্ষে আজকে দেশের সরকার সর্বতক্ষেত্রেই ব্যর্থ এবং দেশের সরকার এই জরুরি পরিস্থিতিতে আজকে নিজের দায় নিজের স্বীকার আসুক। এবং শুধুমাত্র শেষে একটা কথাই বলবো যে আজকে আমাদের পড়শি দেশ বাংলাদেশ যে উত্তাল পরিবেশ, সেই উত্তাল পরিবেশ আজকে আমাদের বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপর এই নির্মম অত্যাচার বন্ধ হোক এবং আমাদের দেশের সরকার কোনো পদক্ষেপ নেক। এবং প্রশ্ন রয়ে গেল দিনের শেষে, এদিকে শুভেন্দু অধিকারী রাজনীতি করছে আজকে বাংলাদেশকে নিয়ে, ওদিকে দেশের সরকার চুপ, কিন্তু কোনো অংশে ভারতের সরকার কি শুধুমাত্র চুপ যে বাংলাদেশে যারা আজকে আক্রান্ত হচ্ছে? আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নে রয়েছে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, প্লিজ। আর সময় দিতে পারছি না, রতনবাবু বলুন। দেখুন অঞ্জনদা, যে ভারতবর্ষের অপরাধের স্বর্গরাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে তাই এটা দেখে অবাক হওয়ার কোনো কারণ নাই। অপরাধের যেটা একদম বলা যায় টিপ অফ দা আইসবার্গ। আমরা আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী যে উদ্বেগ প্রকাশ করেছেন পার্লামেন্টে, আপনি দেখুন প্রিয়াঙ্কা গান্ধী এবং আমাদের রাহুল গান্ধী, তারা কিন্তু বাংলাদেশ নিয়ে মোদী সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। উনি কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তার মানে কি? তার মানে যে আমরা যারা পশ্চিমবাংলায় বসবাস করি, বাঙালি জাতি আছে, আমাদের প্রতি এরকম বিরূপ আচরণ কেন হচ্ছে? আমরা চাই অতি সত্বর ভারতবর্ষের সরকার এই বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন, না হলে সামনে কিন্তু ঘোর বিপদ আসতে চলেছে। বারবার আমরা এই কথাটা এর আগেও বলেছি, এখনো বলছি যে খুব তাড়াতাড়ি আপনারা এই বাংলাদেশ সম্পর্কে আর সময় দিতে পারছি না, একেবারে অন্তিম লগ্নে রয়েছি। আমি সরাসরি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। একটা সব ব্যাপারে সরকারের তো দায়িত্ব আছে, সরকার দায়িত্ব পালন করবে, এটা আমরা আশা করি। কিন্তু একটা কথা সবাইকে বুঝতে হবে যে নরেন্দ্র মোদী বা রাজনাথ সিং আমার আপনাদের মতো রাম শ্যাম যদুমতু নয়। তারা কি করবে তারা বলতেও পারে না, তারা যা পদক্ষেপ নেবে সেটা গোপনই রাখতে হবে। এই ব্যাপারে আমরা যদি পরামর্শ দিতে যাই তাহলে সেটা বোকামি হবে এবং তাদের উপর চাপ সৃষ্টি করতে যাও, এটা হবে নির্বুদ্ধিতার সামিল। এইটুকু সবাই মাথায় রাখবেন, এটুকু আমি আশা করি। কারণ হচ্ছে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, এদের মুখ খোলা মানে সেটা অনেক বড় বার্তা চলে যাবে। তারা মুখও খুলতে পারবেন না। যদি কিছু পদক্ষেপ নিতে হয় নিশ্চয়ই সরকার বিরোধীদের সঙ্গে সহমত হয়ে পদক্ষেপ নেবে, যেটা 1971 সালে করেছিলেন ইন্দিরা গান্ধী। আপনি নির্ধারিত সময়ের আগে শেষ করেছেন। আপনাদের চারজনকেই
অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলা আসার জন্য। বুলবুল আই এম সো সরি, আমি আর সময় দিতে পারবো না, একেবারে অন্তিম ডগরে রয়েছি, আর সময় দিতে পারছি না। আই এম সো সরি। আমি যে কথা বলে আজকে এই স্পেশাল শো শেষ করবো, উনি তো জানেন রবীন্দ্রনাথ ঠাকুর দুঃস্বপ্ন এবং দুর্বিধার কথা বলেছিলেন। বিশ্বাস করুন, এই পাসপোর্ট নিয়েও প্রত্যেকের মনে দুঃস্বপ্ন এবং দুর্বিধার প্রকাশ হতে পারে যদি সত্যি এই জঙ্গি এবং পাসপোর্টের লিঙ্ক থাকে। এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। এরকমই শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।